অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি। জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটোরিকশাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। 3 জন পায়ে হেঁটেই ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি 1 রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে এই অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়ো রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই
তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে। অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া, রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল। ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায় তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল। ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল।
আর এক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও, এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল আর ও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয় মা। আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এই সব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয় কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করলো, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন?
ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে এই কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা সবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না, ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত, ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না।
যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে, হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও, এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত। তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে, তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব, আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে, একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল, কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। রবি, অনুপম আর শুভঙ্কর তিনজন খুবই ভালো বন্ধু ছিল, আর তিনজন 12 স্ট্যান্ডার্ডের এক্সাম কমপ্লিট করার পর ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। আমার মনে হয় এইবারে আমাদের গোয়া বা মানালি নয়, বরং গ্রামে যাওয়া উচিত। গ্রামের সুন্দর পরিবেশ আর গ্রামের গাছপালার আনন্দ নেওয়া উচিত। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের মধ্যে কার গ্রামে যাবি? আমরা তিনজন এক এক করে সবার গ্রামে যাব, কিন্তু শুরু রবির গ্রাম বেলতলা থেকে করব। হ্যাঁ হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? চলো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমার গ্রামে তোদের এই বিয়ারাপন চলবে না।
যেমন বেশি রাত অবধি জাগা, সন্ধেবেলায় বাইরে ঘোরা, আর সব থেকে জরুরি ভূত প্রেতের মজা ওড়ানো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর গ্রাম অন্ধবিশ্বাসীদের সঙ্গে কাপুরুষ আর ভীতুও। দেখ, এবার তুই কিন্তু বেশি বলছিস। রবি, তুই সায়েন্সের এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়েও এই ভূত প্রেতের ওপর বিশ্বাস করিস? কিন্তু এতে তোরও দোষ নেই, কারণ তুই ওই গ্রাম থেকেই বেরিয়ে এসেছিস না, তাই এটা তোর হওয়ারই কথা। কিন্তু তুই চিন্তা করিস না, এইবারে আমরা তোর আর তোর গ্রামের সবার অন্ধবিশ্বাস দূর করে দেব। তিনজন বন্ধু ভ্যাকেশনের জন্য গ্রামে যাওয়ার প্ল্যান করছিল, আর তিনজনেই বেছে নিল রবির সেই ভুতুড়ে গ্রাম, যেখানে সন্ধে নেমে আসার পর ওই গ্রামের ডাইনি বেরিয়ে আসে আর গ্রামে একা ঘুরে বেড়ানো যে কোনো মানুষকে একেবারে প্রাণে মেরে ফেলে। আর এই তিনজনই ভূত প্রেতে একটু বিশ্বাস করতো না, আর এইবারে তাদের উদ্দেশ্যটাও এটাই ছিল যে ওরা গ্রামে গিয়ে ওই ডাইনির কথাগুলোকে তাদের ভুল ভ্রান্তি প্রমাণ করে দেবে, যেটা তারা এত বছর ধরে মেনে চলেছে। সন্ধ্যের ট্রেনে চেপে ওরা সবাই পরের দিন দুপুরে পৌঁছে গেছিল রবির গ্রামে, বেলতলায়। ওরা তিনজন রবির বাড়ি পৌঁছয়। তাদের গ্রামে পুরনো বাড়িতে শুধু রবির ঠাকুমা থাকতো, আর বাকি সবাই শহরেই সেটেল ছিল। আরে খোকা, তুই এসে গেছিস, খুব ভালো করেছিস। যা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি, যা। তিনজন বন্ধু খাবার খেয়ে একই রুমে নিজের নিজের বিছানায় আরাম করতে করতে কথা বলছিল। আরে, তোরা শুয়ে পড়লি যে, আমাদের উদ্দেশ্য ভুলে গেছিস নাকি? অনুপম নিজের দুই বন্ধুর সাথে ঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে বের হয় আর ঠাকুমার ঘর থেকে বাড়ির চাবি নিতে চলে যায়। অনুপম একাই ঠাকুমার ঘরে গেছিল। ও যখনই ফেরত আসার জন্য ঘোরে, একটা রোগা পাতলা হাত ও টি শার্ট ধরে নেয়, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ চলে এলো। চাবি রেখে দে এখানে। অনুপম যেই না ঘুরে তাকায়, ও দেখল যে রবির ঠাকুমা ওর কাঁধে হাত রেখে ওকে থামিয়েছিল। আসলে রবির ঠাকুমা কোনো মানুষ নয়, বরং একটা ডাইনি ছিল, যার চেহারা ওই অন্ধকার রাতেও এত মারাত্মক লাগছিল যে দুর্বল মনের লোক হলে তক্ষুনি মরে যেত। এইটা দেখে অনুপম ওখানে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। যখন বেশি দেরি হওয়ার পরও অনুপম ফিরে আসেনি, তখন ওর ওই দুজন বন্ধু ঠাকুমার ঘরে চলে আসে। তখন দেখে যে ওর ঠাকুমা বিছানাতেই ছিল না। আরে, ঠাম্মা কোথায় গেল? তাছাড়া ঠাম্মা রাত 1টার সময় কোথায় যেতে পারে? আরে, সে হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু আগে একে তোল। কি জানি কি দেখে ফেলেছে যে এখানেই অজ্ঞান হয়ে গেছে। ওরা দুজন ওই রাতে যেতে পারল না, কারণ অনুপম সেই অবস্থাতেই ছিল না। পরের সকালে অনুপমের যখন চোখ খোলে, তখন ও ওর ঠিক পাশে রবির ঠাম্মাকে বসে থাকতে দেখে, যে এখনো সেই ভয়ঙ্কর চেহারা নিয়েই বসেছিল। খোকা, তুই আমার সোনা ছেলে, তাই না? কাউকে কিচ্ছু বলবি না যে আমি আসলে কে, না হলে কেউ এটা জানতে পারবে না যে তুই কে ছিলি। সোনা ছেলে আমার। এরপরে রবির ঠাকুমা ওখান থেকে চলে যায়। অনুপম এখনো নিজেকে সামলাতে পারেনি, আর নিজের দুই বন্ধুকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য বলে। সেদিন সন্ধ্যায় তিন বন্ধু যখন গ্রামের ভ্রমণ করছিল, তখন ওরা একটা জিনিস নোটিস করছিল, যে প্রত্যেকেই ওদের থেকে দূরে পালাচ্ছিল। কেউ ওদের সঙ্গে কথা বলতে চাইছিল না। ওরা এর কারণটা জানতে পারছিল না। আব্দুল কাকা নামের একজন একটা চা দোকান চালাতো, যে রবিকে তবে থেকে জানতো যখন রবি
খুবই ছোট ছিল। রবি ওই আব্দুল কাকার কাছে গেল আর তাকে বলল, আব্দুল কাকা, আমাকে ভুলে গেছো নাকি? না খোকা, আমি তোকে কি করে ভুলতে পারি? তোকে তো আমি নিজের কোলে বসিয়ে খেলেছি। এরপরে রবি তার থেকে গ্রামের ডাইনি আর সন্ধে হওয়ার পরে কাউকে গ্রামে না দেখতে পাওয়ার কারণটা জিজ্ঞেস করে, আর এটাও জিজ্ঞেস করে যে আসলে ওদের তিনজনকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে কেন। খোকা, আসল কাহিনীটা হলো যে গ্রামের ডাইনির কথা তুমি এতদিন ধরে শুনে চলেছ, সে আর অন্য কেউ নয়, সে তোমার নিজের ঠাকুমা। গ্রামের ডাইনি যে রাতে বেরোনো লোকেদের শিকার করে, সে তোমার নিজের ঠাকুমা। এটা শোনার পর রবি যেন একেবারে আকাশ থেকে পড়ে গেল। হ্যাঁ খোকা, এই কথাটা তোমাদের বাড়ির লোকেরাও জানে। আজ থেকে 7 বছর আগে তোমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে গেছিল, কিন্তু একটা ডাইনি সেই সময় গ্রামের কাল হয়ে ঘুরে বেড়াতো। তার একটা শরীরের দরকার ছিল, যার সাহায্যে সে নিজের শিকার করতে পারত। যখন গ্রামের লোকেরা তাকে মারতে যায়, তখন তোমার ঠাকুমাও তাদের মধ্যে একজন ছিল, কিন্তু ফিরে আসার সময় ওই ডাইনি তোমার ঠাকুমার আত্মাকে বাঁশের সঙ্গে বেঁধে দিল, আর ওই ডাইনির আত্মাটা তোমার ঠাকুমার শরীরে ঘর করে নিল। তখন থেকে তোমার ঠাকুমা এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলে চলেছে। তুমি নিশ্চয়ই দেখেছ যে তোমার বাড়িতে কোনো ভগবানের মূর্তি বা পুজোর জিনিস নেই, আর অন্ধকারে কখনো প্রদীপ বা আলো জ্বলে ওঠে না, কারণ ডাইনি শয়তানের পুজো করে, ভগবানের নয়। এরপরে অনুপম কাল রাতের ব্যাপারে বলে দেয়। আর এখন তিনজন খুব ভয় পেয়ে গেছিল, কারণ এই তিনজন ওই ডাইনির ঘরে রয়েছিল। এই কারণেই কেউই ওদের কাছে আসতে চাইছিল না। এবার বুঝতে পেরেছি যে আমার বাড়ির লোকেরা আমাকে এই গ্রামে কেন আসতে দিচ্ছিল না। না, তারা কখনো এই সত্যিটা বলেছিল। এরপরে তিনজন ওই বাড়িতে যায়, জিনিসপত্র বাঁধে আর তক্ষুনি বেরিয়ে পড়ল। কিন্তু তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ খোকা, কিন্তু আমি এখন আমার নাতির থেকে আলাদা হতে পারবো না। আমার মায়া খেলার কারণেই তো আমি ওকে নিজের কাছে ডেকেছিলাম। এখন তো আমার শরীর অনেক পুরনো হয়ে গেছে, এবার আমার আত্মার নতুন শরীরের প্রয়োজন। এইটুকু বলেই রবির বাড়িতে ওই ঘর করা ডাইনির আত্মাটা রবির শরীরে প্রবেশ করে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওই দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। সবাই বলে এখন রবির ঠাকুমার জায়গায় রবির শরীর ওই ডাইনির ঘর হয়ে গেছে, যে পরের 60 বছর অবধি এইভাবেই এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলবে।